গল্পকথক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মোহাম্মদ নাজিমউদ্দিনের থ্রিলার উপন্যাস রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। গল্প পাঠে বরাবরের মধ্যে আপনাদের সাথে রয়েছে আমি সুরিত। কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের অডিও বুকটিতে চলে যাই। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের নতুন নতুন সব অডিও বুক শোনার জন্য। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে। আপনাদের পছন্দের গল্প বা উপন্যাস যদি আপনারা অডিও বুক হিসেবে পেতে চান তাহলে আমাদের পেজটিতে গিয়ে মেসেজ অথবা কমেন্ট করুন। ধন্যবাদ। গন্ধটা যেন আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল তাকে। ট্যাক্সি ক্যাবের দরজা খুলে মাটিতে পা রাখার সাথে সাথে টের পেল বাতাসে ভেসে বেড়াচ্ছে অদ্ভুত একটি গন্ধ। এই জীবনে নিয়ে যত গন্ধ আছে তার মধ্যে এটি একেবারেই অজ্ঞাত। এর মধ্যে যে সম্মোহনী ক্ষমতা রয়েছে সেটাও সে খুব দ্রুতই টের পেল। টানা 4-5 ঘন্টা ক্যাবে ভ্রমণ করার পর এমনিতেই খিদে পেট চোচো করছিল। প্রলুব্ধকর গন্ধে সেটা যেন বিস্ফোরণের মতো ছড়িয়ে পড়ল এবার। তার থেকে মাত্র 20 গজ দূরে রাস্তার পাশে রেস্টুরেন্টটি দেখতে পেয়ে সানগ্লাসটা খুলে ভালো করে তাকালো। সাইনবোর্ডে স্পষ্ট দেখতে পাচ্ছে অদ্ভুত আর অপ্রচলিত নামটি। 2 ঠোঁটে চেপে রাখা জ্বলন্ত সিগারেট জোরে জোরে টান দিল সে। পা বাড়ানোর আগে ট্যাক্সি ক্যাবের দিকে ফিরে তাকালো। ড্রাইভার জানালা দিয়ে মাথা বের করে রেখেছে। তার সাথে চোখে চোখ পড়তেই মাথা নেড়ে সায় দিল লোকটি। তাকে চলে যাবার ইশারা করতেই হুশ শব্দ করে ট্যাক্সি ক্যাবটি চলে গেল। তার চোখের সামনে যে রেস্টুরেন্টে দাঁড়িয়ে আছে সেটা গর্ব সহকারে জানান দিচ্ছে রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। একদম সত্যি কথা, আমিও কখনো এখানে খেতে আসতাম না যদি না। আচ্ছা যাই হোক, বুক ভরে গন্ধটা নিয়ে সামনের দিকে পা বাড়ালো। মহাসড়কের পাশে চমৎকার একটি বাংলো বাড়ির মতো একতলার এই রেস্টুরেন্টের সামনে লম্বা বারান্দা। সে বারান্দার উপরে সবুজ রং করা টিনের ছাউনি, বড় বড় ফ্রেঞ্চ জানালা আর নকশা করা বিশাল একটি কাঠের দরজা। এক নজরেই জায়গাটা মানুষের মনে স্থান করে নেবে। রাস্তার পাশে এমন চমৎকার ছিমছাম রেস্টুরেন্ট খুব কমই আছে। মহাসড়কের পাশে যেসব রেস্টুরেন্ট থাকে সেগুলো মূলত যাত্রীবাহী বাসের স্টপেজ হিসেবে কাজ করে। বড় বড় বাস সার্ভিস কোম্পানি নিজেরাই কিছু রেস্টুরেন্টের মালিক। এগুলোর সামনে বিশাল একটি খালি জায়গা রাখা হয় বাস কোচ রাখার জন্য, কিন্তু এই অদ্ভুত রেস্টুরেন্টটি সেরকম নয়। এর সামনে যে খোলা জায়গাটি আছে সেখানে বড় জোর 10-12টা প্রাইভেট কার রাখার ব্যবস্থা রয়েছে। সম্ভবত দূরপাল্লার কোনো বাস কোচ এখানে রাখা হয় না। তাহলে কোথায় রাখা হয়? জবাবটা পেয়ে গেল রেস্টুরেন্টের বাম দিকে। ছিমছাম রেস্টুরেন্টের 1-150 গজ দূরে একটি পেট্রোল পাম্প। সেখানে অনেকগুলো বাস, ট্রাক আর কোচ দাঁড়িয়ে আছে। চারপাশে তাকিয়ে রেস্টুরেন্টের দিকে নজর দিল আবার। এই মুহূর্তে সামনের প্রাঙ্গণে সাদা রঙের একটি প্রাইভেট কার আর কালো রঙের মাইক্রোবাসটা ছাড়া কিছুই নেই। দুপুর গড়িয়ে গড়িয়ে হামাগড়ি দিচ্ছে বিকেলের দিকে। সবকিছু যেন ঝিমিয়ে পড়েছে এখানে। মহাসড়কটিও অলসভাবে পড়ে আছে। অনেকক্ষণ পর পর 2-1টা বাস ট্রাক যাচ্ছে আসছে। রেস্টুরেন্টের আশেপাশে ডোবা, নালা আর ধানক্ষেত। পেছনে বহু দূরে একটি গ্রামীণ জনপদ। বিস্তীর্ণ ক্ষেতের মাঝে গুচ্ছ গুচ্ছ কৃষকের বসত বাড়ি। শুরু একটি পথ চলে গেছে সে বসত বাড়িগুলোর দিকে। মেঠো পথের দুধারে বিস্তীর্ণ আবাদি জমি, মাঝে মাঝে ছোট বড় ডোবা, পুকুর আর খাল। চারদিকে তাকালে সবুজ প্রান্তরে আকাশ মিশে যাবার সেই চিরায়ত দৃশ্যই চোখে পড়বে। বারান্দার কাছে এসে একটু থেমে শুকটান দিয়ে সিগারেটটা ফেলে দিল। ধূমপান নিষেধ লেখা সাইনের পাশেই নকশা করা বিশাল দরজা।
সেটা ঠেলে ভেতরে ঢুকে থমকে গেল কয়েক মুহূর্তের জন্য। হালকা ভলিউমে রবীন্দ্রসঙ্গীত ভেসে বেড়াচ্ছে। এটা প্রত্যাশিতই ছিল, বিশেষ করে এমন একটি রেস্টুরেন্টে। ঘরের ভেতরে নজর দিল এবার। সাজসজ্জার পরিবেশ একদমই আলাদা। টেবিল চেয়ারগুলো একটু ভিন্নভাবে সাজানো। এক একটা রাউন্ড টেবিল ঘিরে আছে 3 থেকে 4টা করে চেয়ার। এরকম 5-6টা টেবিল আছে ঘরে। সর্বোচ্চ 20-25 জন বসতে পারবে। এই বিশাল জায়গাটির যত কাস্টমার ধারণ করতে পারে তার অর্ধেকের বসার ব্যবস্থা রয়েছে। এর মালিক স্পষ্ট একটি বার্তা দিতে যাচ্ছে সবাইকে, আমি নিছক টাকা কামানোর জন্য ব্যবসা করি না, আমি যেটা করি সেটা এক ধরনের শিল্প। শীতের এই পরন্ত বিকেলে মাত্র 2টো টেবিলে 5-6 জন কাস্টমার আয়েশ করে খাচ্ছে। দেখে মনে হচ্ছে দীর্ঘ ভ্রমণ পথে বিরতি দিয়ে খেয়ে নিচ্ছে এরা। অন্য কারো কাছ থেকে এই হোটেলের সুনাম শুনে চলে এসেছে হয়তো। তাকে ঢুকতে দেখে কিছু কাস্টমার ঘাড় ঘুরিয়ে দেখে নিল, তবে খুব বেশিক্ষণের জন্য নয়। আবার মনোযোগ দিল নিজেদের সামনে রাখা সুস্বাদু খাবারের দিকে। চারপাশে তাকিয়ে কোনো ওয়েটার দেখতে পেল না। আস্তে করে কয়েক পা হেঁটে সামনের একটি টেবিলে বসে পড়ল সে। বেশ আরামদায়ক বসার ব্যবস্থা। সাধারণত রেস্টুরেন্টগুলো এরকমের আরামের ব্যবস্থা করে না। হাত পা ছড়িয়ে বসা যায় এখানে। সেও তাই করল। দীর্ঘ ভ্রমণে সারা শরীর আড়ষ্ট হয়ে আছে। রেস্টুরেন্ট হিসেবে জায়গাটা অদ্ভুত। টেবিলে কোনো মেনু নেই। এটাও অদ্ভুত, কোনো ওয়েটারও চোখে পড়ছে না। একেবারে ব্যতিক্রম দৃশ্য। আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। ভেতরের উত্তর দিকে ছোট একটা দরজা আছে, ওটা দিয়ে হয়তো ভেতরের কোনো ঘরে যাওয়া যায়। দরজার পাশেই রয়েছে ছোট্ট একটি জানালা। গাঢ় কালচে কাচের কারণে ভেতরটা দেখা যাচ্ছে না। পশ্চিম দিকে ফিরল। আরও 2টো দরজা আছে। সাইন থেকে বুঝতে পারল ওগুলো ওয়াশরুম। নারী পুরুষ দুজনের জন্য রয়েছে। হুট করে শব্দ হতেই সে চমকে পিছনে তাকালো। তার পেছনে ঠিক ডান দিকে একজন লোক দাঁড়িয়ে আছে। ওয়েটার। হাতে খাবারের মেনু না থাকলে একজন কাস্টমার হিসেবেও ভুল হয়ে যেতে পারত। মেনুটা দিয়ে গেলাম, বলল ছেলেটা। আপনি দেখুন, অর্ডার করার দরকার হলে আমি চলে আসব। আর কোনো কথা না বলে চলে গেল সে। এই ওয়েটারটা কিভাবে বুঝবে কখন আমার অর্ডার করা দরকার হবে, ভাবল সে। আজব, খুবই আজব। মেনুর দিকে চোখ গেল তার। অন্য সব রেস্টুরেন্টের মতো আইটেমের বাহুল্য নেই, তবে যে নামগুলো দেখতে পাচ্ছে তার বেশিরভাগই অপরিচিত। সম্ভবত পরিচিত খাবারগুলোর নতুন করে নামকরণ করেছে এরা। মেনুতে কিছু আইটেম আলাদা করে চিহ্নিত করা আছে মুস্কান স্পেশাল হিসাবে, যেমন মুস্কানস কারি, মুস্কানস সিক্রেসি, মুস্কান স্যুপ অফ লাইফ, মুস্কানস হাইব্রিড ক্র্যাম চপ, মুস্কানস গোল্ডেন ড্রিঙ্কস, মুস্কান জাস্টি। আচ্ছা, মুস্কান জিনিসটা কি? এটা কি কোনো আরবি পার্সিয়ান খাবারের নাম, যেমন লেবালি, চর্মা, এরকম আর কি? সে বুঝতে পারলো এই রেস্টুরেন্টটি রহস্য সৃষ্টি করতে, রহস্য বানাতে পারঙ্গম, আর সেটা প্রকাশ করতে একেবারেই অকপট। রহস্য, আমি সেটা ভেদ করতে এখানে এসেছি, মনে মনে বলল সে। মেনু থেকে চোখ সরিয়ে আশেপাশে তাকালো। না, ওয়েটারের কোনোই দেখা নেই। এত বড় রেস্টুরেন্ট অথচ একজন মাত্র ওয়েটার, তাও আবার ভূতের মতো নাজেল হয়, চোখের সামনে থাকে না। উত্তর দিকে দরজা খুলে সেই ওয়েটারকে বের হয়ে আসতে দেখল সে। তার কাছে এসে বলল, জি স্যার, বলুন। আচ্ছা আচ্ছা, শুনুন, আমি লম্বা জার্নি করে এসেছি, পেট ভরে খেতে পারি এরকম কি কিছু খাওয়া যেতে পারে?
তোমাদের মেনু দেখে তো কিছুই বুঝতে পারছি না। ওয়েটারের মুখে কোনো হাসি নেই, বরং কাস্টমারের কথা শুনে কিছুটা অসন্তুষ্ট হয়েছে সে। আপনি ভাত মাংস নেন কিংবা ফিশ কারি নিতে পারেন, সাথে স্পেশাল কিছু। স্পেশাল মানে মুস্কান জাতীয় কিছু? তার কথার মধ্যে যে ক্লেশ আছে সেটা ওয়েটারকে রুষ্ট করলো। জি সেরকমই, কাটা কাটাভাবে বলল সে। এই মুস্কান জিনিসটা কি, অ্যারাবিয়ান নাকি পার্সিয়ান কুইজিন? ওয়েটার কয়েক মুহূর্ত চেয়ে রইল কাস্টমারের দিকে। আপনি আমাদের এখানে প্রথমবার এসেছেন না? প্রথমবার এসেছি। সৌজন্যমূলক হাসি দিল ছেলেটি। এটা একটা নাম স্যার। তা কিসের নাম? আমাদের এই রেস্টুরেন্টের মালিকের নাম। উনি আমাদের সব মেনু তৈরি করেছেন। মেনু তৈরি করেছেন মানে? উনি একজন শেফ বলতে পারেন, খুবই অসাধারণ একজন শেফ। মাথা নেড়ে কয়েক মুহূর্ত ভেবে নিল কাস্টমার। এরকম প্রত্যন্ত জায়গায় একজন মহিলা রেস্টুরেন্ট চালাচ্ছে, সে নিজে আবার শেফ, অসাধারণ শেফ। আচ্ছা, ভাতের সাথে কি নিতে পারি তাহলে? চিন্তাভাবনা বাদ দিয়ে খাবারের দিকে মনোযোগ দিল সে। তার খিদে অসহ্য পর্যায়ে চলে গিয়েছে। মুশকান্স কারি নিতে পারেন, বিফ কারি। আচ্ছা তাহলে তাই দাও। ওকে স্যার। ওয়েটার আর কিছু না বলে চলে যাচ্ছে দেখে সে অবাকই হলো। এই শোনো, পেছন থেকে ডাকলো তাকে। ছেলেটা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো। জি স্যার। সাথে ডাল কিংবা ভাজি দিলে ভালো হয়। তোমাদের মেনুতে তো ওরকম কিছু? ডাল আর কয়েক ধরনের ভর্তা পাবেন স্যার। তার কথা শেষ করার আগেই ওয়েটার বলল, ওগুলো আমরা রাইসের সাথে এমনি দেই, তাই মেনুতে মেনশন করা থাকে না। ও ঠিক আছে, আপনার যা যা লাগবে বলবেন, কোনো সমস্যা নেই। ওয়েটার সোজা চলে গেল বন্ধ দরজার দিকে। দূরে বসে থাকা 3 জন কাস্টমারের দিকে তাকালো সে। এরা নিশ্চয়ই একসঙ্গে বেড়াতে যাচ্ছে কোথাও। লোকগুলো এমন আয়েশ করে খাচ্ছে দেখে মনে হচ্ছে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ খাবারের আস্বাদন করছে তারা। চুপচাপ খাচ্ছে আর একে অন্যের দিকে তাকিয়ে প্রশংসার দৃষ্টিতে ভাব বিনিময় করছে। ব্যাপারটা দেখার মতোই, যেন পেন্টোমাইম করছে একজন। পোশাক আশাক দেখে মনে হচ্ছে বেশ ধনী আর শিক্ষিত। হাতের আঙুল চেটে চেটে খাওয়ার লোক নয় কোনোভাবেই, কিন্তু এ মুহূর্তে তারা তাই করছে। অত দূর থেকেও ওই টেবিলের খাবারের সুগন্ধ তার নাকে এসে লাগছে। অদ্ভুত আর সম্মোহনী এক গন্ধ। উঠে দাঁড়ালো সে। এইমাত্র অর্ডার দিয়েছে, নিশ্চয়ই খাবার আসতে কমপক্ষে 10-15 মিনিট লাগবে। ওয়েটারের গদায় লস্কারি চাল দেখে তাই মনে হচ্ছে, আরো বেশিও লাগতে পারে। এই ফাঁকে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে আসা দরকার। তাহলে আর এই অদ্ভুত রেস্টুরেন্টের মালিক একজন মহিলা। ওয়াশরুমের দিকে যাওয়ার সময় মনে মনে বলল সে। এই অপ্রত্যাশিত ব্যাপারটি তাকে আরো বেশি আগ্রহী করে তুলল। সিজন করা মোটা মোটা বাঁশ দিয়ে তৈরি এগুলো। 2টো বেসিন আর একটি ইউরিনাল প্যান। পাশের একটি দরজায় লাগানো সাইন দেখে বুঝতে পারলো ওটা মহিলাদের জন্য নির্ধারিত। শার্টের স্লিভ গুছিয়ে বেসিনের ট্যাপ ছেড়ে দিয়ে হাত মুখ ধুয়ে ফেলল। সামনের আয়নায় নিজের চেহারাটা দেখল সে। আজ সকালে শেভ করা হয় নাই। একদিন শেভ না করলেই তার মুখের দাড়ি বেশ বড় হয়ে যায়, বিশ্রী দেখায় তাকে। অর্ধেকের বেশি দাড়ি খুব পেকে গেছে মাঝ বয়সে। ইদানিং নিজেকে আরও একটু কম বয়স্ক দেখানোর জন্য প্রতিদিন শেভ করে। তবে আজ সেটা করতে ভুলে গিয়েছিল। ভেজা হাতের আঙুল দিয়ে মাথার চুলগুলো আঁচড়ে নিল সে। মাথার চুলগুলো আঁচড়ে নিল। সে কখনোই চিরুনি ব্যবহার করে না। তার হাতের চিকন আঙুলগুলো চিরুনির চেয়েও বেশি ভালো কাজ করে। আয়নার দিকে তাকিয়ে দেখল সে নিজেকে। ভেজে চুলে তাকে বেশ হ্যান্ডসাম লাগে।
ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের কাছে ফিরে এসে অবাক হয়ে গেল সে। এরই মধ্যে খাবার চলে এসেছে। ধোয়া উঠছে মুক্তোর মতো সাদা সাদা ভাত থেকে। মোশানস কারি থেকে বের হচ্ছে অজ্ঞাত আর প্রলুব্ধকর সেই গন্ধ। ডালের বাড়িটাও তার চোখ এড়াল না। চমৎকার রং। এরকম চমৎকার রঙের ডাল সে কখনো দেখেনি। ঠিক হলুদ নয়, আবার বাসন্তী রঙও বলা যায় না। ডালের মধ্যে ভেসে আছে ছোট ছোট লাল সবুজ মরিচের ফালি। চেয়ারে বসে পড়ল সে। একটা প্লেটে 3 ধরনের ভর্তা, সবগুলোই বলের আকৃতির। বেশিরভাগ রেস্টুরেন্টে এমনটি দেখা যায়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে। ছোট গল্ফ বলের মতো ভর্তার দানাগুলো তার দিকে তাকিয়ে হাসছে। চোখ আর হাসি মাখা মুখটি বানানো হয়েছে দুটো লালচে দানা আর ক্যাপসিকনের সরু লম্বা একটি ফালি দিয়ে। আনমনে হেসে ফেলল সে। খিদের বায়না মেটাতে আর বেশি দেরি করল না। ঝটপট খেতে শুরু করল। খাবারগুলো তার গলা দিয়ে নেমে যাবার সময় বিমোহিত হয়ে গেল সে। 10 মিনিট পর আবিষ্কার করলো চারপাশে সবকিছু ভুলে সে শুধু খেয়ে যাচ্ছে। প্রচণ্ড খিদের সময় সব খাবারের স্বাদই ভালো লাগে, কিন্তু স্বীকার করতে বাধ্য হলো যে খাবার সে পেটে ঢোকাচ্ছে তা সত্যি অসাধারণ। সামান্য ভর্তা থেকে শুরু করে ডাল পর্যন্ত অসম্ভব সুস্বাদু। আর মুশনাস কারির কথা তো ভাষায় প্রকাশ করতে পারল না। সত্যি বলতে এটা গরু নাকি খাসির মাংস সেটা ধরতে গিয়ে হিমশিম খেল। কার কাছ থেকে যেন শুনেছিল ভালোভাবে রান্না করলে গরু আর খাসির মধ্যে পার্থক্য করা বেশ কঠিন। আরও অবাক হলো গরুর মাংসে যে কটু একটা ঘ্রাণ থাকে সেটা একেবারেই নেই। সম্পূর্ণ নতুন একটি গন্ধ নাকে আসছে, আর সেটা খাবারের রুচি আরও বাড়িয়ে দিচ্ছে। যে খাবারগুলো দেয়া হয়েছিল তা সবগুলো শেষ করে আঙুল চাটতে চাটতে আশেপাশে তাকালো। না, ওয়েটারকে দেখতে পাচ্ছে না। দূরের টেবিলে বসা 3 জন লোকের দিকে চোখ গেল। এরা আবার নতুন করে কিছু অর্ডার করেছে। 3 জনের মধ্যে 2 জনের স্বাস্থ্য বেশ ভালো, মোটাসোটা, দেখেই মনে হয় পেটুক টাইপের লোক। লোকগুলো চামচ দিয়ে কিছু একটা খাচ্ছে। মুখ থেকে বের করার সময় চামচটা এমনভাবে চেটে চেটে বের করছে যেন খাবারের সামান্যতম অংশ চামচে রেখে দেবার কোনো ইচ্ছা নেই তাদের। সঙ্গে সঙ্গে নিজের আঙুল চাটা বন্ধ করে দিল সে। বিব্রতকর একটি অভিব্যক্ত ফুটে উঠল তার চেহারায়। চোখ সরিয়ে নিতেই দেখতে পেল তার টেবিলের উপর একটি স্যুপ আর একটি গ্লাস রাখা। একটু চমকে উঠল। এগুলো কখন রেখে গেল? অনেকদিন পর গা ছমছম করে উঠল তার। এখানে ঢোকার আগে বুঝতে পেরেছিল জায়গাটা খুব রহস্যজনক, কিন্তু এখন মনে হচ্ছে একদম ভুতুরে। কয়েক মুহূর্ত পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল স্যুপ আর গ্লাসের দিকে। স্যার? চমকে উঠে মুখ তুলে তাকালো। সে ওয়েটার দাঁড়িয়ে আছে তার ডান পাশে। স্যুপটা খাওয়ার পর একটু বিরতি দিয়ে ড্রিঙ্কসটা নেবেন। খুব অবাক হলো সে। হেরা দেখে রীতিমতো চাপিয়ে দিচ্ছে কে কোন খাবার খাবে, কখন খাবে। আচ্ছা, আমি তো এই দুটো অর্ডার দেইনি, আস্তে করে সে বলল। এই প্রথম মুচকি হাসল ওয়েটার। আপনার খাওয়া শেষ, তাই এই দুটো আইটেম নিয়ে এলাম, খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তোমাদের রেস্টুরেন্টে কি সবাইকে এভাবেই খাবার দেওয়া হয়? ছেলেটা কিছু বলল না, অপেক্ষা করলো আরও কিছু শোনার জন্য। আচ্ছা আচ্ছা, মনে কিছু করবে না, আমি আসলে সিরিয়াসলি জানতে চাচ্ছি। স্যার, আমরা প্রথমত এটাকে রেস্টুরেন্ট বলি না, অতিথিশালা বলি। এখানকার কোথাও রেস্টুরেন্ট শব্দটি পাবেন না আপনি। ব্রু কপালে তুলল সেই শহরের কাস্টমার। সেজন্যই না চাইলেও অনেক আইটেম দেওয়া হয়। জি স্যার, ওয়েটার হাসি মুখে বলল। মেহমানদারি না চাইলেও তাকে কিছু দেয়া যায়, কিন্তু আমি কি খেতে চাই সেটা জানতে হবে না?
কাস্টমারের অর্ডার দেখে আমরা বাড়তি কিছু দিয়ে দিই। আমরা জানি কোনটার সাথে কি খেলে তৃপ্তি পাওয়া যায়। আর কিছু না বলে ওয়েটার চলে গেল। সশব্দে হাফ ছেড়ে স্যুপের বাটি থেকে 1 চামচ স্যুপ মুখে নিল সে। স্বাদের তীব্রতায় 2 চোখ বন্ধ হলো তার। দারুণ। 5 মিনিট পর খালি স্যুপের বাটিটার দিকে তাকিয়ে এই প্রথম তার মনে প্রশ্ন জাগলো, এটা কিসের স্যুপ? নিজে নিজে উত্তরটা জানার চেষ্টা করতে লাগলো, কিন্তু নিশ্চিত হতে পারল না। একটা ব্যাপারে সে পুরোপুরি নিশ্চিত, এই জীবনে টাটকা সবুজ রঙের স্যুপ সে কখনো খায়নি। এটা কি স্যুপ অফ লাইফ? মেনুতে এরকম কিছু একটা দেখেছিল। হতে পারে। জীবনের রং তো সবুজই হওয়ার কথা। সম্ভবত রঙের কারণেই স্যুপের এমন নামকরণ। চেয়ারে হেলান দিয়ে বসল। কোমরের বেলটা একটু আগলা করে নিলে ভালো হয়, কিন্তু সেটা করতে ইচ্ছা করছে না। এরকম কাজ অন্য কাউকে করতে দেখলে তার হাসি পায়। পরপর 3টি ঢেকুর উঠল এবার, তৃপ্তির ঢেকুর। টের পাচ্ছে তার শরীরটা কেমন যেন রিল্যাক্স হয়ে গেছে। ভ্রমণের ক্লান্তি কোথায় উড়ে গেছে কে জানে। চোখের পাতা ভারী হয়ে আসছে। ভোর দুপুরে ঘুমানোর অভ্যাস নেই, কিন্তু আজ খুব ইচ্ছে করছে। আরও 2-3টি ঢেকুর দেবার পর ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিল। সাদা চিনেমাটির গ্লাস বলে ড্রিঙ্কসের রংটা এতক্ষণ চোখে পড়েনি। গাঢ় সোনালি রঙের ড্রিঙ্কস দেখে আরেকবার বিস্মিত হলো সে। গোল্ডেন পন্ড ড্রিঙ্কস, মেনুতে এটাই তো লেখা ছিল। বুক ভরে নিঃশ্বাস নিয়ে চুমুক দিল ড্রিঙ্কসে। আবারও বিস্মিত হলো। এই জীবনে ঝাল, টক আর মিষ্টির মিশ্রণে কোনো ড্রিঙ্কস সে পান করেনি। সম্ভবত বিভিন্ন ধরনের মশলা দেওয়া হয়েছে এতে। সব মিলিয়ে যে রাসায়নিক মিশ্রণটি তৈরি করা হয়েছে সেটা অজ্ঞাত, অব্যাখ্যাত, কিন্তু স্বর্গীয় স্বাদের। খালি গ্লাসটা রেখে দিল সে। অনুভব করল সারা শরীরে এক ধরনের শিহরণ বয়ে যাচ্ছে। ভালো লাগার একটি অনুভূতি। কেমন যেন ঘোর লাগা এক আবেশে বসে রইল মিনিটের পর মিনিট। সম্বিত ফিরে পেতেই চারপাশে তাকালো সে। কেউ নেই। যে 3জন লোক দূরের টেবিলে বসে খাচ্ছিল তারা চলে গেছে কখন টেরই পায়নি। উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকাতে লাগলো সে। তার মধ্যে দেখা দিল অস্থিরতা। স্যার? চমকে উঠে পিছনের দিকে তাকালো। তার পেছন দিকে ডান পাশে ওয়েটার দাঁড়িয়ে আছে। আর কিছু খাবেন? না। ঢোক গেলে বলল, বিলটা নিয়ে। তাকে কথা শেষ করতে না দিয়েই বিলটা টেবিলের ওপর রেখে দিল ওয়েটার। বিল দেখে অবাক হলো সে। মহাসড়কের পাশে রেস্টুরেন্টগুলো ক্রেতাদের গলা কাটার জন্য কষায়ের মতো ধারালো চাকু নিয়ে বসে থাকে। সেদিক থেকে দেখলে রবীন্দ্রনাথ বেশ ব্যতিক্রম। 3টা 100 টাকার নোট বের করে ওয়েটারের হাতে ধরিয়ে দিল। বাকি টাকা ফেরত দিতে হবে না, এটা তোমার বকশিস। সরি স্যার, নির্বিকার ভঙ্গিতে বলল ছেলেটি, যার বয়স 25-এর বেশি হবে না। আমরা টিপস নেই না। কি? আবারও অবাক হলো সে। টিপস নেয় না? পাগল নাকি? এখানে ওয়েটারদের টিপস দেয় নিষেধ। চারপাশে চোখ বুলালো সে। কেউ তো দেখছে না, রেখে দাও বলেই চোখ টিপ দিল সে। আর কোনো কথা না বলে চুপচাপ চলে গেল ওয়েটার। আজব জায়গা। অস্ফুট স্বরে কথাটা বের হয়ে গেল তার মুখ দিয়ে। উঠে দাঁড়ালো সে। অনেক দিন পর পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খাবার খেয়েছে। দেহ মনে অলস একটি ভাব চলে এসেছে এখন। তার মনে হচ্ছে আর কিছু করার আগে একচোট ঘুমিয়ে নিতে হবে। দরজা দিয়ে যে না বের হতে যাবে অমনি পেছন থেকে ওয়েটার তাকে ডাকলো, স্যার। ঘুরে তাকাতেই টাকাগুলো বাড়িয়ে দিল তার দিকে। তোমাদের খাবার কিন্তু সত্যি অসাধারণ, বলল সে। আলতো করে হাসল ওয়েটার,
যেন এরকম প্রশংসা শুনে শুনে বহু আগেই তার অভ্যস্ত হয়ে গেছে। টাকাগুলো হাতে নিয়ে বলল, অনেকদিন পর ভালো স্বাদের খাবার খেলাম। থ্যাঙ্কস স্যার, সৌজন্যবশত বলল ছেলেটি। না না, আমাকে না, তোমাদের মালিককে থ্যাঙ্কস জানিয়ে দিও আমার তরফ থেকে। জি স্যার, অবশ্যই জানিয়ে দেব। থুতনির নিচে চুলকে নিল সে। তারপর বলল, তোমাদের মালিকের পুরো নাম কি? ওয়েটার একটু চুপ থেকে বলল, মুস্কান জুবেরি। আচ্ছা, উনি কি এলাকার স্থানীয়? এটা আমি জানি না স্যার। কথাটা বলেই চলে গেল ওয়েটার। পেছনের পকেটে মানিব্যাগটা ঢুকিয়ে নিল সে। বুঝতে পারছে তাকে আরও বেশি সতর্ক হতে হবে, বিশেষ করে রবীন্দ্রনাথের কারোর সাথে কথা বলার সময়। সন্ধ্যার অন্ধকার নামার আগেই রাস্তার ওপারে জলজল করে উঠল রবীন্দ্রনাথ। সাইনটার দিকে তাকে শব্দ করে থুতু ফেলল রহমান মিয়া। যেন বুকের ভেতরে দলা পাকানো ঘৃণা বেরিয়ে এলো। কি মিয়া, কারে তো মারলা? রহমান দেখল ভূতের মতো কোথা থেকে যেন হাজির হয়েছে অতি পরিচিত এক কাস্টমার। লোকটার মুখে দুষ্টু হাসি লেগে রয়েছে। ভর সন্ধ্যায় এর মতো কাস্টমার পেয়ে মোটে খুশি হতে পারল না। কারে আবার মারমো, আজাইরা কথা, মুখে থুতে হয়েছিল ফালাই দিলাম। বিরক্ত হয়ে বলল দোকানি। ওই ডাইনিটার উপর চাইতে আসো, জানি তো। গুল খাওয়া লালচে দাঁত বের করে হাসল কাস্টমার। এখন তো আমি ছাড়া কেউ তোমার গোড়ের চা খায় না, খালি বিড়ি সিগারেট বেচতে কি চলে? আবারও লালচে দাঁতগুলো বিকশিত হলো। গুড়ের চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল রহমান। কথাগুলো যেন আমলেই নিল না। এই যে, গুড় একটু বাড়াই দিও। তুমি কইলাম দিন দিন কিপটা হয়ে যেতেছ মিয়া, গুড় বাড়াইই দিবার চাও না। পারলে গরম পানি গুলায় খাওয়াই দিবার চাও। একমাত্র কাস্টমারের দিকে চকিতে তাকিয়ে বাঁকা হাসি দিল রহমান মিয়া। এত মিষ্টি খাইলে ডায়াবেটিস হইব। ওইসব বড় লোকের রোগ আমাকে হয় না। রোগ শোক কি বড় লোক ছোট লোক দেখেনি? রহমান মিয়া চেয়ে গুড় মেশাতে মেশাতে বলল, দেহে দেহে, বড় লোকের যে রোগ হয় ছোট লোকের সে রোগ হয় না। তর্ক জুড়ে দেবার জন্য বলল কাস্টমার। এই ধরো, বেনসন আছে? কাস্টমারের কথা থেমে গেল। রহমান মিয়া তাকিয়ে দেখল ভদ্রগোছের এক লোক দাঁড়িয়ে আছে তার সামনে। মাঝারি উচ্চতা, পরিপাটি পোশাক, চোখে মুখে কেমন জানি খবরদারি করার ভঙ্গি। দেখেই বোঝা যায় শহর থেকে এসেছে। মুখটা চেনা চেনা লাগলো। তার মনে পড়েছে, সম্ভবত কয়েক ঘন্টা আগে এই লোককে দেখেছে ওই হোটেলে ঢুকতে। হলুদ রঙের ট্যাক্সিতে করে এসেছিল। বাইরে দাঁড়িয়ে ভালো করে দেখছিল হোটেলটি। খেয়ে দিয়ে যখন বের হয়ে যাচ্ছিল তখন দেখেছে লোকটার মুখে কেমন যেন তৃপ্তির আভা লেগে রয়েছে। ওখান থেকে বের হওয়া সব কাস্টমারেরই একই অবস্থা হয়। এ আর নতুন কি, কয়েক বছর ধরে এই দৃশ্যই তো সে দেখছে। আছে, ছোট্ট করে বলল দোকানি। তাহলে এক প্যাকেট দিন। রহমান মিয়ার মুখে হাসি ফুটে উঠল। রবীন্দ্রনাথের ঠিক 50 গজ দূরে রাস্তার ওপারে ছোট্ট একটি চা বিস্কুটের টঙের মালিক। বড় আর ক্ষমতাবানের সামনে দুর্বল গরিবেরা যেমন কুকড়ে থাকে, তেমনি তার টং দোকানটিও কাচুমাচু হয়ে মাথা নুয়ে থাকে সবসময়। যদিও বয়সী রবীন্দ্রনাথের চেয়ে কয়েক বছরের বড়। ওই রেস্টুরেন্ট থেকে খেয়ে দিয়ে যারা বের হয় তারা এতটাই তৃপ্ত থাকে যে খুব কম সময়ই তার দোকানে এসে চা সিগারেট খায়। এক প্যাকেট বেনসন 5-5 চাও তো দূরের কথা। তাই সিগারেটের কার্টুন থেকে প্যাকেটটা বের করতে করতে মনে মনে লাভের হিসাবটা না করে পারল না সে। অঙ্কটা খুব সহজ। প্রতি সিগারেটে যদি 1 টাকা লাভ হয় তাহলে এক প্যাকেটে পুরো 20 টাকা। নতুন কাস্টমার, যেখানে একটু আগে রবীন্দ্রনাথে এসেছিল। প্যাকেটটা হাতে নিয়ে একটা সিগারেট ধরিয়ে ফেলল।
আর 1 কাপ চা বিক্রি হওয়ার সম্ভাবনা দেখতে পেল রহমান। লোকটা তীক্ষ্ণ দৃষ্টি আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। দোকানের সামনে 2টো কাঠের বেঞ্চিতে একটাতে বসে একটু আগে আসা হ্যাংলা মতন লুঙ্গি পরা মাঝবয়সী কাস্টমার, তাকেও চকিতে দেখে নিল সে। এই রং চা হবে? হইব। আচ্ছা, তাহলে 1 কাপ দিন, চিনি কম। বেঞ্চে বসে পড়ল সে। গুড়ের চা দেই? একেবারে খাঁটি গুড়, কোনো ভেজাল নাই। রহমান মিয়ার দিকে তাকিয়ে মাথা নেড়ে সায় দিল নতুন কাস্টমার। লুঙ্গি পরা কাস্টমারের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল দোকানে। ওই যে লও। চায়ের কাপটা হাতে নিয়ে সিগারেট খেতে থাকা ভদ্রলোককে পা থেকে মাথা পর্যন্ত মেপে নিল সে। সশব্দে চুমুক দিলেও তার চোখ এক মুহূর্তের জন্য সরছে না নতুন কাস্টমারের উপর থেকে। রহমান মিয়া এবার আরেক কাপ গুড়ের চা বানাতে ব্যস্ত হয়ে পড়ল। এমন সময় টং দোকানের পাশ দিয়ে একটি সাদা প্রাইভেট কার চলে গেল রবীন্দ্রনাথের দিকে। এসপি সাহেব আইছে মনে হয়। প্রথম কাস্টমার বললেও রহমান কোনো জবাব দিল না। আইস তো বৃহস্পতিবার, পুরো হার্ড হয়ে যাইব না। এমপি সাহেব আইসে শুনলাম, মনে হয় ডাইরেক্ট ওই বাড়িতেই গেছে। সশব্দে চায়ে চুমুক দিয়ে রহস্যময় হাসি দিল হ্যাংলা। রহমান মিয়া চা বানাতে বানাতে বলল, সব খবরই দিয়ে থাকে তোমার কাছে। কথাটা আমলে নিল না হ্যাংলা। নতুন কাস্টমারের দিকে মনোযোগ দিল। ভাইজান কি নতুন আইসে নাই না? সিগারেটে টান দিয়ে বলল সে। রবীন্দ্রনাথের সামনে পার্ক করে গাড়িটার দিকে তাকিয়ে আছে এখনো। আপনার দেখেই বুঝছি আপনি কেন আইসেন না। লুঙ্গি পরা লোকটি হেসে বলল। হ্যাংলার দিকে ভ্রু কুচকে তাকালো শহরে লোকটি। একটু অবাকই হলো। কেন এসেছি? ওই যে ওই হোটেলে খাইতে। হ্যাংলা তার হলদে দাঁত বের করে রেখেছে, বন্ধ করার কোনো নামই নাই। কথাটা শুনে সঙ্গে সঙ্গে অভিব্যক্তি বদলে গেল তার। মুচকি হেসে মাথা ওলাল। না, অন্য একটা কাজে আসছি। ও আচ্ছা, হলদে দাঁতগুলো বিকশিত হলো তো একবার ওখানে গিয়া টেস্ট করে আইতে পারেন। অনেক দূর থেকে লোকজন আসে খাইতে, মেলা ডাকলাম। উনি ওইখানেই খাইছেন, তোমার আর কইতে হইব না। শহরের কাস্টমারের দিকে চায়ের কাপটা বাড়িয়ে লুঙ্গি পরা লোকটিকে বলল রহমান, অন্যের ডোল না ফিটাইয়া তোমার নিজের ডোলটা ফিটাও। হ্যাংলা তাচ্ছিলের ভঙ্গিতে তাকালো দোকানের দিকে। কি বলবে কথা খুঁজতে লাগলো। চায়ের কাপটা নিয়ে দোকানের দিকে তাকালো শহরের কাস্টমার। দুপুরের পর যেখানে এসেছিল তা এই দোকানই দেখেছে। মহাসড়কের পাশে নিরিবিলি জায়গায় ছোট্ট একটি টং দোকান। দেখেই বোঝা যায় দিনের বেশিরভাগ সময় আক্ষরিক অর্থে মাছে মারে এই লোক। তার উন্মুক্ত গুড়ের চাকতির উপরে এখনো ভনভন করে কিছু মাছি ঘোরাফেরা করছে, আর সে অভ্যাসবশত বারবার হাত মেরে তাড়াচ্ছিল ওগুলো। এমন লোকের আগ্রহ যে সামনের রেস্টুরেন্টের দিকে বেশি থাকবে সেটাই স্বাভাবিক। লোকজনের মুখে শুনেছিলাম ওখানকার খাবার নাকি খুব ভালো, কিন্তু আমার কাছে তেমন ভালো লাগেনি। গুড়ের চায়ে চুমুক দেবার আগে বলল সে। লুঙ্গি পরা কাস্টমারের মতো দোকানেও অবাক হলো কথাটা শুনে। এখন পর্যন্ত এরকম কথা কেউ বলেনি। ওই ডাইনিটার শত্রুরাও এ কথা বলতে সংকোচ বোধ করে। কি কন? বিস্মিত কাস্টমার বলল, ওইখানকার খাওন খাইতে কত দূর থেকে লোকজন আসে, কত নাম ডাক, আর আপনি কইতাছেন ভালো লাগে নাই? আরে মিয়া, ওনার ভালো না লাগলেও কি কইতে হইব ভালো লাগছে? রহমান মিয়া কিছুটা মেজাজের সাথেই বলল, খাওন দাওনের ব্যাপার, সব খাওন সবার ভালো লাগে এ কথা শুনছো কোনো দিন? না মানে, লোকটির বিষয় এখনো কাটছে না। কেউ তো খারাপ কয় নাই। কয় নাই আবার কি? ওই যে উনি কইলেন।
আমার যে খুব খারাপ লেগেছে তা নয়, বলল শহরে লোকটি। আসলে যেরকম নাম ডাক শুনেছি খাবার খেয়ে সেরকম মনে হয়নি, এই আর কি। আপনি যেহেতু নিজে খাইছেন, আপনি কইতেই পারেন ভালো মন্দ। কেউ তো আর অন্যের মুখে খায় না, কি কন? মুচকি হাসল সে। ওই দোকানি ঠিকই বলেছে, কেউই অন্যের মুখে খায় না। আচ্ছা, খাওন ভালো লাগে না কেন আপনার? হ্যাংলা জানতে চাইল। আমার মনে হয়েছে ওখানকার খাবারের চেয়ে ভাবি বেশি, আর এটাই মানুষকে মুগ্ধ করে। একেবারে ঠিক কইছেন, রহমান মিয়া বলল। ভাব দেখেন না, দিছে ভাতের ডাল আর নাম রাখছে রবি ঠাকুর। মুচকি হাসত সে। রবি ঠাকুর না, রবীন্দ্রনাথ ঠাকুর এনে কোনোদিন খাইতে আয় নাই। দোকানের ভুল সূত্রে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলতে লাগলো হ্যাংলার মতো লোকটি। ওই বেটা কবে ময়রা ভূত হইছে, সে কেন এনে খাইতে আইব? আরে মিয়া, আসে না দেখেই তুই ইমন নাম রাখছে। যত সব বুজরুগে কারবার। আরে মিয়া, সে তো কেন, একটু স্টাইল করছে, বুঝো না? স্টাইল না ছাই, বিরক্ত হয়ে বলল রহমান মিয়া। ভাব লইছে ভাব। স্টাইল মাইনেই তো ভাব লওয়া। হে তো তোমার মতো মুখ্য সূক্ষ্ম মানুষ না, বিরাট শিক্ষিত। দেমাগে মাটিতে পা ফেলায় না, তার উপরে জমিদারের বউ, একটু ভাব লইবারই পারে। অত শিক্ষিত হইলে বাতের হোটেল খুলছে কেন, হ্যাঁ? রহমান মিয়া রেগে মেগে বলল। জমিদারের কোনো ঠিক ঠিকানা নাই, বউ আয়া নার কাটছে এই সুন্দরপুরে। রহমান মিয়া, আস্তে কথাবার্তা কও, ওই বেটির কানে গেলে তোমার টং সাঙ্গে উঠাই দিব। হ্যাংলা ইঙ্গিতপূর্ণভাবে কথাটা বলল। হের ঘাটে কইলাম বাঘে মহিষে এক লগে খানা খায়, একটু আগে একটা মহিষ হয়েছে। কথাটা বলেই চোখ টিপ দিয়ে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো সে। যাই, মহিষটার লগে একটু দেখা করে আসি, চায়ের দামটা লেখা রাখো। ইতরের বাচ্চা। আতর আলী রাস্তার দিকে পা বাড়াতেই তিক্ত মুখে অস্ফুট স্বরে বলল রহমান মিয়া। কিছু কইরা নাকি মিয়া? পেছনে ফিরে বলল আতর। না না না, তোমার না, কইলাম পিঁপড়ার বাচ্চা। দূর, এত পিঁপড়া কেন গুড়ের মধ্যে? সত্যি সত্যি গুড় নিয়ে মহাব্যস্ত হয়ে গেল চায়ের দোকানি। বাঁকা হাসি হেসে হ্যাংলা চলে গেল রবীন্দ্রনাথের দিকে। কাম কাজ কিচ্ছু করে না, খাইলে মানুষের খবর নিয়ে থাকে। গজগজ করতে করতে বলল রহমান মিয়া। হাতে কি সপ্তাহে কয় বিবিসি? বিবিসি মানে? চায়ে চুমুক দিয়ে বলল শহরে লোকটি। ওই যে খবরের চ্যানেল আছে না একটা, বিবিসি। বুঝতে পারলো সে। সঙ্গে সঙ্গে চায়ের কাপে রেখে উঠে দাঁড়ালো। কত হয়েছে আমার? 160। পকেট থেকে 200 টাকা বের করে বাড়িয়ে দিল দোকানের দিকে। দুটো নোট হাতে নিয়ে রহমান বলল, হালাই কোনো কাম কাজ করে না, পুলিশের ইনফরমার, বুঝলেন? মাথা নেড়ে সায় দিল কাস্টমার। দুনিয়ার সব খবর রাহে তোরের বাচ্চা, এইখানে কোন লোকের পাশায় খাসলি আছে তাও হে জানে। মুচকি হেসে ভাঙতি টাকাগুলো পকেটে ভরে সে আবার পা বাড়ালো রবীন্দ্রনাথের দিকে। রহমান মিয়া সেদিকে তাকিয়ে বিড়বিড় করে বলে উঠল, মুখে তো কইলে খাওয়ান ভালো না, এখন দিয়ে ওই দিকেই যায়। মাইসি কি আর হাদে কয়, ওই বেটি সব তীরে জাদু করে ফেলায়। রবীন্দ্রনাথের বড় দরজাটা দিয়ে ভেতরে উকি মেরে যেই না দেখলো এসপি সাহেব নেই, সঙ্গে সঙ্গে আতরের ঠোঁটে লম্পট মার্কা হাসি ফুটে উঠল। ছেদা পাইলেই বেটা মানুষের হুঁশ থাকে না, খালি ছেদার মধ্যে হামদাইতে চায়। সে হাসি মুখে লাগিয়ে রেখেই বাইরে পার্ক করা এসপির গাড়ির সামনে চলে গেল সে। এসপি ড্রাইভার গান শুনছে, তার সাথে কথা বলতে গেলে সুবিধা করতে পারল না। আতরের সালামের জবাবে বিরক্ত মুখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুসলমান হয়ে আরেক মুসলমানের সালাম নেওয়াটা ফরজ, কিন্তু এই ফরজ কাজটা বাদ দিয়ে হারামজাদা হিন্দি গান শুনতেই বেশি মনোযোগী। চুত মারানির ফোলা। মনে মনে গালিটা দিয়ে যেই না কয়েক পা বাড়িয়েছে অমনি থমকে দাঁড়ালো সে। আতর আলী,
পেছন থেকে কেউ তার নাম ধরে ডাকছে। ঘুরে দাঁড়াতেই দেখতে পেল একটু আগে রহমান মিয়ার টঙের সে কাস্টমারকে। লোকটা সিগারেট ফুঁকতে ফুঁকতে তার দিকে এগিয়ে আসছে। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো আতর। আপনার সাথে একটু কথা বলতে পারি? শহরে কাস্টমার ভদ্রভাবে বলল তাকে। কন, কি কইবেন? কোথাও গিয়ে একটু বসি। অবাক হলো ইনফর্মার। তবে এরকম ঘটনা তার জন্য একেবারে বিরল নয়। মাঝে মধ্যেই অচেনা লোকজন তার সাথে আটবারে কথা বলতে চায়, কিছু ইনফরমেশন জানতে চায়। অনেকে আবার নিষিদ্ধ জিনিসপত্রের খোঁজও করে। চলেন ওই টঙে যাই। রহমান মিয়ার দোকানটা দেখিয়ে বলল সে। ওখানে না, অন্য কোথাও। শহরের কাস্টমারের দিকে ভালো করে তাকালো আতর। এই লোকটা কে হতে পারে? কি চায়? লোকাল থানার ইনফরমার সে, কাউকে ভয় করে না। তার সামনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে আন্দাজ করার চেষ্টা করল। তাহলে চলেন, পেট্রোল পাম্পের লগে একটা বট গাছ আছে, ওইটার নিচে যায় বসে কথা কই। রহমান মিয়ার টঙে বসে কথা কইলে বেবাকতে যাই না যায়। বুইটার আবার যার তার লাগে পেঁচাল পারনের স্বভাব। আতর এগিয়ে গেল রবীন্দ্রনাথের বাম পাশে বিশাল পেট্রোল পাম্পের দিকে। তাকে অনুসরণ করলো শহরের লোকটি। পাম্পের ঠিক ২০-৩০ গজ দূরে একটি বিশাল বটগাছ। সেটা চারপাশে গোল করে ইট সিমেন্ট দিয়ে বাঁধানো একটি চত্বর। বসেন। শান্ত বাঁধানো বটগাছের নিচে বসলো আতর আলী। শহরের লোকটি সিগারেট ফেলে পা দিয়ে পিছে বসে পড়ল। কন, কি কইবেন? ভদ্রলোক একটু ইতস্তত করলেও আতরের চোখে সেটা এড়ালো না। ওই রেস্টুরেন্টের মালিক সম্পর্কে কিছু জানতে চাইছি। আমার ধারণা আপনার চেয়ে বেশি এ ব্যাপারে কেউ খবর রাখে না। ভ্রু কুঁচকে ফেলল সে। প্রশংসা তাকে বিগলিত করতে পারল না। আপনি কে ভাই? চুপ মেরে রইল শহরের লোকটি। সাংবাদিক? আন্দাজ করে বলল ইনফর্মার। স্থির দৃষ্টিতে চেয়ে থেকে আলতো করে মাথা নেড়ে সায় দিল ভদ্রলোক, যেন অনিচ্ছা সত্ত্বেও স্বীকার করতে হচ্ছে পরিচয়টা। আমি আগে বুঝবার পারছিলাম। তৃপ্তির হাসি ফুটে উঠল আতরের মুখে। টিভির না পেপারের? পেপারের। কোন পেপার? মহাকাল। আতরের চোখে মুখে সম্ভ্রম ফুটে উঠল এবার। আচ্ছা, একটু ভেবে বলল, ওই বেটির খবর জানবার চান? মাথা নেড়ে সায় দিল শহরের লোকটি। তাই আপনার নাম কি? নূরে সফা। কি? নামটা ধরতে পারল না ইনফর্মার। নূরে সফা। একটু ধীরে আর জোরে বলল এবার। বেশিরভাগ ক্ষেত্রে তাকে একাধিকবার নিজের মান্দা তামনের নামটা উচ্চারণ করতে হয়। ও আচ্ছা। আতরের চোখ মুখ দেখে মনে হচ্ছে সে কখনো এমন অদ্ভুত নাম শোনেনি। তো ওই বেটির খবর দিয়ে কি করবেন? নূরে সফা যেন হাত ছেড়ে বাঁচল। ওনার হোটেল আর ওনাকে নিয়ে একটা রিপোর্টিং করব আমি। কিন্তু ওই মহিলা সম্পর্কে এই এলাকার লোকজন তেমন কিছুই জানে না। ওনার হোটেলের লোকজন তো মুখই খোলে না কোনো ব্যাপারে। খুবই সমস্যার মধ্যে পড়ে গেছি। বিজ্ঞের মতো মাথা নেড়ে সায় দিল আতর। ওই সাংবাদিক কেন ওই হোটেলের খাবার পছন্দ না করলেও খেতে গিয়েছিল সেটা বুঝতে পারল। ওই হোটেলে যারা কাম করে তারা কেউই এলাকার না। জানবো কেমনে কন? সব বাইরের ডিস্ট্রিক্টের লোক। কিন্তু এই এলাকায় যারা থাকে তারাও তো তেমন কিছু জানে না। ওই বেটে এইখানকার মানুষ না। কয়েক বছর আগে আইছে সুন্দরপুরে। ওর হিস্টোরি মাইসে কেমনে জানবো কন? তাহলে আপনিও কি খুব বেশি জানেন না? আতর একটু থতমত খেল। আরে কি কন, আমি জানুম না কেন? সফা অপেক্ষা করল। আরো কিছু শুনতে চাই সে। ওই বেটির অনেক পাওয়ার, বুঝলেন? ডিসি, এসপি, ইউএনও, টিএনও সব তেহের পিছে ঘুরে। আর এমপি সাহেব তেহের বাবরা হয়ে গেছে। কেন? কেন আবার? বেটি সব তেরে জাদু করছে।
কথাটা আতর এমনভাবে বলল যেন এ ব্যাপারে সে একদম নিশ্চিত, সন্দেহের কোনো অবকাশই নেই। জাদু? হয়। বিজ্ঞের মতো মাথা নেড়ে সায় দিল ইনফর্মার। আমার তো মনে ওই বেডি মানুষই না, ডাইনি। ডাইনি কেন? কই থেকে যে উইরা এসে আল্লাহ জানে। উনি কোথা থেকে এসেছেন আপনারা কেউ জানেন না? নূরে সাফাকে বিস্মিত দেখালো। ঢোক গিলল আতর। এইখানে আইসেন, কয়দিন থাকেন, সব জানবার পারবেন। আচ্ছা, ওই মহিলাকে ডাইনি বললেন কেন? উনি করেছেনটা কি? বেটি জাদু টোনা করে এমন খাউন বানায় যে আপনি মুখে দিয়েছেন তো শেষ, বুঝলেন? শেষ মানে? চোখে মুখে ভয়ার্থ অভিব্যক্তি ফুটিয়ে তুললেও সফা আসলে আগ্রহী হয়ে জানতে চাইছে। মা এনে আপনি হের চক্করে ফিরে গেলেন, বারবার হের খাউন খাইতে এবেন, আপনারা আইতেই হইব। ও আচ্ছা আচ্ছা। নূরে সাফা হাফ ছেড়ে বাঁচল। আমি তো ভেবেছিলাম মারাত্মক কিছুর কথা বলছেন, মানে তার খাবার খেয়ে ক্ষতি টতি হয়। মুচকি হাসলো সে। ভালো খাবারের জন্য মানুষ বারবার ছুটে আসতেই পারে, তাতে তো কোনো সমস্যা দেখছি না। কি কন? হতাশ দেখালো আতর আলীকে। জাদুরনা কইরা যে খাউন বানায়, সেই খাউন সমস্যা না। আমি তো খারাপ কিছু দেখছি না, যদি না খাবারের মধ্যে অন্য কিছু থাকে। এই যে এতক্ষণে লাইনে আইসেন। হেসে উঠল ইনফর্মার। দুপা তুলে বসলো এবার। খাউনের মধ্যে যদি উল্টাপাল্টা কিছু নাই মিশায়, মানুষ কেন হিরোইনচির মতো নেশা করব কন? উল্টাপাল্টা কি কিছু মেশায়? আতকে উঠল নূরে সাফা। তার মনে পড়ে গেল আজ সে ওখানে ভরপেট খাওয়া দাওয়া করেছে। বিজ্ঞের মতো মাথা নেড়ে সায় দিল আতর। কি মেশায়? সেইটা কেমনে কই, তো কিছু একটা তো করেই। একটু থেমে কলার নিচু করে বলল, কবুতর বশ করে আফিম দিয়া। হেকে দিয়া বশ করে কে জানে। একবার বলে ডাইনি, আবার বলে আফিম মেশানোর কথা। সফা বুঝতে পারল এই লোক মুস্কান জুবির ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নয়। কবুতর আফিম দিয়ে বশ করা হয় মানে? কৌতূহলী অভিব্যক্তি ফুটিয়ে তুলতে জানতে চাইল সে। কবুতর তো এমনিতেই পোষ মানানো যায়, বশ করার জন্য আফিম মেশানোর দরকার হবে কেন? এরকম কথা তো জীবনেও শুনিনি। লালচে দাঁত বিকশিত হলো আতরের। আপনি তাইলে জানেন না, কবুতর যারা ফালে তারা কবুতরের খাওয়ানোর মধ্যে একটুখানি আফিম মিশায় দেয়। ওই আফিম খায়া কবুতরের নেশা হয়ে যায়, কুটিন নেশা। নিরীহ কবুতরকে আফিমের নেশা করিয়া কি লাভ? আফিম তো সস্তা নয়, বেশ দামি। লাভ না হইলে কেউ খরচ করে আফিম খাওয়াইব? একটু থেমে সে আবার বলল, কেন আফিম মেশায় জানেন? সফার জবাবের অপেক্ষা না করে বলতে লাগলো সে। আফিমখোর কবুতর গুলা হাটে লইয়া বেচা দেয়, তারপর যারা ওইসব কবুতর কিনা নেয় তারা ধরা খায়, বুঝলেন? কিভাবে ধরা খায়? ওই কবুতর গুলা উড়াল দিয়ে ফুরান মালিকের কাছে চইলা আহে আফিমের টানে, তারপর ওইগুলারে আবার বেচা দেয়, আবার উড়াল দিয়ে আফিমের টানে আহে আর বেচে। লাভই লাভ। এক কবুতর 10 বার বেচতে পারে হেরা। ও আচ্ছা। দারুণ বিস্মিত নূরে সাফা। আপনার ধারণা ওই রেস্টুরেন্টেও একই কাজ করে? কিছু একটা তো দেয়, না হইলে মানুষ নিশা করবার মতনই সুইটা আইব কেন? আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? ওই রেস্টুরেন্টে রান্না বান্নার খবর তো আপনার জানবার কথা নয়। বাঁকা হাসি ফুটে উঠল আতরের মুখে। তাইলে শুনেন, বেটের হোটেলের বাবুর্চির কাম করতে এক ফলা হে আমারে কইছে বেটে নাকি সব খাওয়াইনের মধ্যে কি জানি একটা মিশাইয়া দেয়। কি মিশায়? নড়ে চড়ে উঠলেও সফা। এইটা তো হে ফুলাও বাই করবার পারে নাই। আশেপাশে তাকিয়ে
এবার নিচু কণ্ঠে বলল সে, বুঝলেন, সব খাওয়ান ফাঁক করার সময় কি জানি একটা মিশাইয়া দেয়। বেটে ওইগুলা বোতলে কইরা নিজের বাড়িতে রাখে, রান্ধনের আগে বোতলগুলা নিয়ে আসে কর্মচারীরা। ওই বোতলে কি আছে কেউ বাই করবার পারে নাই। বাবরসি আমার কইছে বোতলের সিরাপগুলোর জন্যই নাকি খাওয়ানো এত মজার হয়। এইটা দিয়েই তো সপ্তাহের জাদু কইরা ফেলায়, বারবার সুইরা আসে কাস্টমার। কিন্তু আমি তো আজ খেয়েছি, আমার কাছে খুব একটা ভালো লাগেনি। দ্বিতীয়বার ওখানে খেতেও ইচ্ছে করছে না। একটু সন্দেহের চোখে তাকালো আতর। কন কি? একদম সত্যি বলছি। তাই আপনার কেস আলাদা, বলে মুখ টেপে হাসল। আলাদা হবে কেন? কিছু মনে করেন না, আপনি মনে হয় নিশা পানি করেন। কথাটা বলেই আবারও দাঁত বের করে হেসে উঠল পুলিশের ইনফর্মার। নূরে সাফা একটু থপনে গেলেও বেশ শব্দ করে হাসল। আতর আলী ভেবাচেকা খেলো একটু। আপনি মানুষটা খুব মজার, তয় আপনার জ্ঞান বুদ্ধির প্রশংসা না করে পারতাছি না। আপনার অবজারভেশন ক্ষমতা মারাত্মক। এবার নিঃশব্দে হাসতে লাগলো ইনফর্মার। একদম ঠিক ধরেছেন। আমার একটু বদভ্যাস আছে, নিশাপানি করলে জীব নষ্ট হয়ে যায়, তখন আর অন্য কিছু ভালো লাগে না। কথাটা বলে একটু থেমে আবার বলল, আপনি কি খান? তেমন কিছু না, এই ধরনের একটু গাঁজা মদ। আমি এমন সাংবাদিক দেখি নাই যারা এইসব জিনিসপত্র খায় না। একদম নিশ্চিত ভঙ্গিতে বলতে লাগলো আতর। সব সাংবাদিকই মদ গাঁজা খায়, বুঝলেন? এইগুলো না খেলে হেরা কামই করতে পারে না। সবাই খায় কিনা জানি না, আমি খাই। তবে এখানে আসার পর বিপদে পড়েছি, গাঁজা মদ কিছুই পাচ্ছি না। আরে কি কোন, এইগুলো কোনো ব্যাপার হইল? এই আতর রেখালে কইবেন কয় মন গাঞ্জা চান, কয় ডেরা মদ লাগবো, চুটকি বাজামো আর সব এসে হাজির হইব। আপনি এসবের কারবারও করেন নাকি? আতর লাজুক হাসি দিল। না না, আমি করি না, তবে যারা করে তারা সপ্তাহে আমার বাউ কইরা কাম করে, আমার হাতে রায় আর কি। আমার লগে হট ট্যারাম আছে। তাহলে আপনি থাকতে তো আমাকে ওইসব নিয়ে চিন্তা করতে হবে না মনে হচ্ছে। খালি কইবেন বান্দা জিনিস লয়ে হাজির হইব। একটু থেমে আবার বলল সে, তা উঠছেন কোন হানে? টাউনের হোটেলে। ব্রুকুজ কাল আতর। ওই যে সুরত আলীর 3 তলার হোটেল, সানমুনে। মাথা নেড়ে সায় দিল নূরে সাফা। এই টাউনে আবাসিক হোটেল ওই একটাই, আর জায়গা পাইলেন না। সুরত আলী তো ওটারে খানকি পট্টি বানায় ফেলছে, সব ভুসকি মাগি কো আড্ডাখানা। আপনার মতো মানুষ কেমনে উঠলো এনে? আমি তো এখানকার তেমন কিছু চিনি না, এখানে আমার পরিচিত কেউ নেই। ওই হোটেলে না উঠে উপায় ছিল না। আচ্ছা, তা ওরা আপনার থেকে কত টাকা পার ডে নিতে আছে? 300। আতরের ব্রু কপালে উঠে গেল। পুরা ডাকাইতি করতেছে হেরা। ওইটা কি 5 স্টার নি? ওইখানকার রুমের ভাড়া 200 টাকা। তাই নাকি? নূরে সাফা কৃত্রিম বিস্ময়ের ভঙ্গি করল। ওরা আপনার গলা কাটতেছে, কারণ আমি রাইতে গিয়ে ফাফড় দিতেছি, দেখবেন ভাড়া কেমনে নাই মাস। নূরে সাফা কিছু বলতে গিয়েও বলল না। কয়দিন থাকবেন ওইনে? একটু ভাবল সে। 3-4 দিন। 3-4 দিনেই আপনার কাম হয়ে যাব? আপনার মতো যোগ্য লোক পেলে হয়ে যাবে আশা করি। একটু বিগলিত হলো আতর। কথাটা কোন ঠিক না, কিন্তু আপনি কইলাম আসল লোকের দেখা পাইছেন। আমারও কিন্তু তাই মনে হচ্ছে। এইবার কন কি জানবার চান? একটু গুছিয়ে নিল নূরে সাফা। ওই মহিলা কোথা থেকে এসেছে, এখানে এরকম জায়গায় কেন এসেছে,
এর পেছনে সত্যিকারের কারণ কি, তার রেস্টুরেন্টের খাবারগুলো কেন এত সুস্বাদু, এইসব। আপনি না কইলেন হ্যাঁ খাওয়ান আপনার ভালো লাগে নাই? আতরের চোখে মুখে সন্দেহ। আমার ভালো লাগেনি তো কি হয়েছে, সবার তো লাগে। একটুও ঘাবড়ে না গিয়ে বলল সে, তা ঠিকই কইছেন। আমি যে কয়দিন এখানে থাকবো আপনি আমাকে একটু হেল্প করবেন, চিন্তা করবেন না, এজন্য আমি আপনাকে বকশিস দেব। টাকা না বলে বকশিস বলল ইচ্ছে করে। আতরের লালচে দাঁত বকশিসের কথায় আবারও বিকশিত হলো। কিন্তু একটা শর্ত আছে। সপ্রশ্ন দৃষ্টিতে তাকালো ইনফর্মার। কি? আমার ব্যাপারে কাউকে কিছু বলতে পারবেন না, মানে আমি যে সাংবাদিক এটা। আরে আমি আবার কারে কম? কথার মাঝখানে বলে উঠল আতর। আমার কি খায় দেয় কাম নাই? এই আতর খামোখা পাবলিকের লগে কোনো বিষয় আশয় নিয়ে গপ মারে না। আমি পাবলিকের কথা বলছি না। তাইলে? পুলিশের কথা বলছি। চুপ মেরে গেল লোকটা। আমি জানি আপনি পুলিশের হয়ে কাজ করেন। নূরে সাফা ইনফর্মার শব্দটি ব্যবহার করল না। স্বাভাবিকভাবেই পুলিশকে বলতে পারেন আমি কে, কেন এখানে এসেছি। একটু থেমে আবার বলল, কিন্তু এটা করলে পুলিশ আমাকে ডিস্টার্ব করবে, বোঝেনি তো ওই মহিলার সাথে ওদের কেমন খাতির। হাত তুলে থামিয়ে দিল ইনফর্মার। আর কোন লাগবো না, এটা আমার সে আর কেউ বেশি জানে না। আপনি এটা নিয়ে টেনশন করেন না তো, পুলিশ কিচ্ছু জানবার পারবো না। কিন্তু তারা যদি আমার ব্যাপারে আপনার কাছ থেকে কিছু জানতে চায় তখন কি করবেন? একটু ভেবে নিল আতর। এইটা এমন কোনো কঠিন কাম না। আমি পুলিশটা কমু, আপনি জমি কিনবার আইছেন, আমি আপনাকে হেল্প করতেছি। এইবার নূরে সাফার মুখে হাসি দেখা গেল। বাহ, দারুণ তো। আপনি কি জমি টমি খুঁজে দেবার কাজ করেন নাকি? জমির দালাল শব্দটি ইচ্ছে করে বাদ দিল সে। বিনয়ী হাসি দেখা গেল আতরের মুখে। মাইজের মধ্যে এটাও করতে হয়, কোনখানে কোন জমিটা মাইসে বেচবো এটা আমার জানা থাকে। আপনি কইতে পারেন এখানকার গ্রাম আর টাউনে কেউ যদি ঘরের সিপাই ঢুইকা ফাঁদও মারে, হে আতর ঠিকই জানবার পারে তা। হেল লেগে তো মাইসে আমারে বিবিসি কয়। আতরের চোখে মুখে এক ধরনের গর্বিত ভাব দেখতে পেল নূরে সাফা। কোন পোলায় কোন মাইয়ার লগে চক্কর চালাইতেছে তাও জানে আতর। নূরে সাফা মুচকি হাসি দিয়ে পকেট থেকে 100 টাকার একটি নোট বের করে লোকটার হাতে ধরিয়ে দিল। এটা রাখুন, চা সিগারেট খাবেন। কাল থেকে আমি আর আপনি একসাথে কাজ শুরু করব। এর জন্য প্রতিদিন আপনি 500 টাকা করে পাবেন, ঠিক আছে? টাকাটা হাতে নিয়ে দাঁত বের করে হেসে মাথা নেড়ে সায় দিল ইনফর্মার। দুর্দিনের সময় এমন একজন লোক জুটে যাওয়াতে খুশি হলো। উফ, কয়েকটা দিন নিশ্চিন্তে থাকা যাবে। ঠিক আছে, কাম হইব। এই আতর আলী টিহা পয়সাটা দাম দেয় না, দাম দে মিল মহপত্রে। আপনারা আমার অনেক পছন্দ হয়েছে, এটাই হলো আসল কথা। আমারও আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনি আসলে কাজের মানুষ। আমার মনে হয় না আর কারো হেল্প দরকার হবে আমার। আরে আর কেউ আপনার হেল্প করবো কেমনে? ওরা তো এই ডাইনির 30 সীমানাও যাইতে পারে না। আচ্ছা, তা এখন বলুন ওই মহিলা কোথা থেকে এলো, কিভাবে এলো এখানে? আতর একটু গাল চুলকালো। লম্বা কাহিনী, কইতে অনেক টাইম লাগবো। আমার তো এখন একটা কাম আছে, থানায় যাইতে হইব। রাইতে আপনার হোটেলে আইতাছি, তখন কমুনে। ঠিক আছে, একটু ভেবে নিল নূরে সাফা। আর ওই বাবুর্চি ছেলেটার সাথে কি কথা বলা যাবে? ভিডি তো ওই ফুলারে কবে চাকরি নট করে দিছে। বলেন কি? অবাক হলো সাফা। পোলাটা যে আমার লগে মিলামেশা করতো সেইটা মনে হয় বেডে বুঝে গেছিল। ওই মহিলা কিভাবে জানতে পারলো এটা? সে কি আপনাদেরকে একসাথে দেখেছিল? আরে না, আমাকে কোনোদিন দেখাও নাই।
তো আগে কইছি বেটি একটা ডাইনি, কেমনে জানি সব যায় না যায়। ও, একটু আনমনা হয়ে গেল সফা। আমি কইলাম এর আগেও আপনার লগে কাম করছি। কি? বুঝতে না পেরে বলল সে। সাংবাদিকও কথা কইতাছে আর কি। ও, বিগলিত হাসি দিল ইনফরমার। আপনার মোবাইল ফোন আছে না? আছে একটা, তাই বেশি সুবিধার না, কাঁচু মাচু খেয়ে বলল সে। বুঝলাম না, আমারে ফোন করন যায়, তাই আমি কাউরে ফোন করতে পারি না। সফা বুঝতে না পেরে চেয়ে রইল। ও, বুঝলেন না? আরে ডিসপ্লে আন্দার হয়ে গেছে গা। আচ্ছা, হেসে বলল সফা। সমস্যা নেই, আমি কল করব, তা আপনার নাম্বারটা দিন। আতর আলী ফোন নাম্বারটা মুখস্থ বলে গেলে সফা তার ফোনে সেভ করে রাখলো। তাহলে রাতে কথা হবে, আমি আপনার জন্য অপেক্ষা করব। আতরকে বিদায় দিয়ে পকেট থেকে আরেকটা সিগারেট বের করে ধরালো সে। দীর্ঘ একটা টান দিয়ে তাকালো জল জল করতে থাকা রবীন্দ্রনাথের দিকে। চারপাশ ঘন অন্ধকারে লালচে আলোর একমাত্র সাইনটি কিছুক্ষণ পর পর কয়েক সেকেন্ডের বিরতি দিয়ে নিভে যেতে জ্বলে উঠেছে আবার। এক রহস্যময় ইঙ্গিত দিচ্ছে যেন। সত্যি বলতে এমন অদ্ভুত নামের রেস্টুরেন্টের কথা সে জীবনেও কোনোদিন শোনেনি, আর এখন সেটা চোখের সামনে দেখতে পাচ্ছে। সিগারেটটা অর্ধেক শেষ হতেই ফেলে দিল। হাত দিয়ে মাথায় বিতস্ত্র চুলগুলো ঠিক করে পা বাড়ালো রবীন্দ্রনাথের দিকে। সন্ধ্যা 7টার আগেই দ্বিতীয়বারের মতো রবীন্দ্রনাথে এলো সে। অদ্ভুত রেস্টুরেন্টের সামনে খোলা প্রাঙ্গণে কমপক্ষে 6-7টি প্রাইভেট কার আর মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। ধীর পায়ে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতেই দেখতে পেল বসার মতো খালি কোনো আসন নেই। অবশ্য ভালো করে চোখ বোলানোর পর দূরে বাম দিকে একটি টেবিলে খালি দেখতে পেল। আরও অদ্ভুত ব্যাপার হলো 4 জন ওয়েটার দেখতে পাচ্ছে এখন। তারা সবাই শান্তশিষ্টভাবে টেবিল থেকে টেবিলে অর্ডার নিচ্ছে, নয়তো খাওয়া শেষে বিল দিচ্ছে কাস্টমারকে। দিনের বেলায় বা এরা কোথায় ছিল? তখন তো মাত্র একজন ওয়েটারকে দেখেছে সে। খালি আসনে বসেই টেবিল থেকে মেনুটা তুলে নিল। আসলে মেনুর আইটেম নিয়ে তার মধ্যে কোনো আগ্রহ নেই। এর আগে যা খেয়েছিল তাই খাবে আবার। সে তো এখানে মন ভরানো খাবার খেতে আসেনি, যদিও খাবারগুলো তাকে বেশ আকর্ষণ করেছে। স্যার, দুপুরের সেই ওয়েটার ছেলেটা এসে বলল, দুপুরে যা খেয়েছিলাম তাই নিয়ে এসো। সঙ্গে সঙ্গে অর্ডার দিয়ে দিল সে। স্যার, নতুন কিছু ট্রাই করবেন না? নতুন? হালতো করে মাথা নেড়ে সায় দিল ওয়েটার। ডিনারের সময় নতুন কিছু আইটেম ট্রাই করে দেখতে পারেন, মানে ড্রিঙ্কস আইটেমটা বাদে অন্য কিছু। যেমন স্যার, আপনি চা কিংবা কফি নিতে পারেন। তা তোমাদের চা কফিও কি অসাধারণ হয় নাকি? ওয়েটার নির্বিকার রইল। কাস্টমারের হাসির জবাবে সে একটু ভাসল না। এখানকার সব কিছুই অসাধারণ স্যার, এটা আমরা বলি না, মেহমানরা বলে। গুড, ভেরি গুড। ভাবলো ব্যঙ্গত সুরে আর কথা বলা ঠিক হবে না। আচ্ছা, তাহলে তাই দাও। ওয়েটার চুপচাপ চলে গেলে আশপাশে তাকালো সে। যথারীতি আয়েশ করে সুস্বাদু খাবার গলাধকরণ করা কাস্টমারে পরিপূর্ণ। আঙুল চাটার দৃশ্য আবারও দেখতে পেল। এই রেস্টুরেন্টের সব কাস্টমার যেন কেমন একটা ঘোরের মধ্যে ডুবে গিয়ে খাবার খাচ্ছে। এই ঘোরের মধ্যে সে নিজে পড়ে গিয়েছিল আজ। একটু পরে টের পেল ঘরের মধ্যে অদ্ভুত সুন্দর একটি গন্ধ ভেসে বেড়াচ্ছে। এটা কোনো খাবারের গন্ধ নয়, অত্যন্ত তার কাছে তাই মনে হচ্ছে। পারফিউম? হতে পারে। রবীন্দ্রনাথের প্রবেশ পথে একটু শোরগোল হতেই সেদিকে তাকালো। দেখতে পেল 5-6 জন লোক ঢুকে পড়ছে হুড়মুড় করে। তাদের মধ্যে স্পষ্টতই নেতা গোছের একজন আছে।
তাকে ঘিরে রেখেছে বাকি 4-5 জন। নেতার গায়ে পায়জামা পাঞ্জাবি। ঘরে কোনো টেবিল খালি নেই, সবগুলো দখল করে নিয়েছে ভোজন রসিক মেহমানদের দল। নেতার চামচাদের চোখে এটা ধরা পড়ল খুব দ্রুত। ঘরের মাঝখানে এসে বিব্রত ভঙ্গিতে মুখ কালো করে দাঁড়িয়ে রইল নেতা। বুঝতে পারছে না কি করবে। এখানকার প্রায় সব কাস্টমারই বাইরে থেকে এসেছে বলে তাকে কেউ চিনতে পারছে না, সম্মান দেখিয়ে উঠেও দাঁড়াচ্ছে না। একজন ক্ষমতাসীন রাজনীতিকের কাছে এর চেয়ে অসহনীয় ব্যাপার আর কি হতে পারে। বেচারা না পারছে মানুষজনকে খাওয়ার টেবিল থেকে উঠিয়ে দিতে, না পারছে এভাবে দাঁড়িয়ে থাকতে। বেচারিকে মুক্তি দিল একজন ওয়েটার। দৌড়ে এসে নিজ স্বরে কিছু একটা বললেন। নেতার কালো মুখটা উজ্জ্বল হয়ে গেল মুহূর্তে। সঙ্গে থাকা লোকজনকে কিছু একটা বলে ওয়েটারকে সঙ্গে নিয়ে ঘরের শেষ মাথায় যে দরজা রয়েছে সেখানে চলে গেল সে। কোনো ভিআইপি এসেছে নাকি? একটু পর ওয়েটার খাবার নিয়ে এলে স্বাভাবিকভাবে কৌতূহলে জানতে চাইল নূরে সফা। জি স্যার, এখানকার এমপি সাহেব এসেছেন। খাবার রাখতে রাখতে বলল ওয়েটার। তোমাদের মালিকের সঙ্গে দেখা করতে এসেছে? সোজা হয়ে দাঁড়ালো ছেলেটা, মুচকি হেসে চলে গেল। আনমনে খাবার খেতে লাগলো নূরে সফা। তার দৃষ্টি ঘরের এক কোণে থাকা ওই দরজার দিকে। ওখান দিয়ে এমপি সাহেব ঢুকে পড়েছে একটু আগে। সঙ্গে থাকা তার চেলাপেলাগুলো অবশ্য বাইরে চলে গেছে। খুবই আস্তে আস্তে খেতে শুরু করলো সে। আর কিছুক্ষণ পরই আবিষ্কার করলো ইচ্ছে করলে সুস্বাদু খাবার ধীরে ধীরে খাওয়া যায় না, তবে সচেতনভাবে আঙুল চাটার মতো অরুচিকর কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারলো এবার। খাওয়া শেষে চুপ করে বসে রইল। অনেক সতর্ক থাকার পরও টের পেল তার চোখ বারবার চলে যাচ্ছে ঘরের শেষ মাথার প্রাইভেট রুমের দরজার দিকে। দরজা থেকে চোখ সরিয়ে খাবার খেতে থাকা মানুষগুলোর দিকে তাকালো। সবার মুখে এক ধরনের প্রশান্তি। আয়েশ করে খাবার খাচ্ছে। মানুষ যখন অসম্ভব মজাদার খাবার খায় তার মুখ এমনিতেই বন্ধ থাকে, কথা বলতে ইচ্ছে করে না। এরাও প্রায় নিঃশব্দে আহারে নিমগ্ন। 3-4 জনের দল বেঁধে যারা এসেছে কেবল তারাই একটু আধটু কথা বলছে। মানুষের মন জয় করতে হলে তার পেট জয় করা চাই। নূরে সফা বুঝতে পারল এই রেস্তোরাঁ ভালোভাবেই সেটা করতে পেরেছে, কিন্তু বিজয়িনীর তো দেখাই পাওয়া যাচ্ছে না। সে জানে ওই দরজার ওপাশে আছে রহস্যময় সেই নারী। আরও কিছুক্ষণ বসে থাকার পর নূরে সফা ঠিক করলো চলে যাবে। দূর থেকে ওয়েটারকে ইশারা করে বলল বিল নিয়ে আসার জন্য। মাথা নেড়ে সাই দিয়ে চলে গেল ছেলেটা। এমন সময় তাকে অবাক করে দিয়ে দরজা খুলে বেরিয়ে এলো এমপি সাহেব। বিরস মুখে চুপচাপ রবীন্দ্রনাথ থেকে চলে গেল সে। বিল নিয়ে ওয়েটার হাজির হলে সফা প্রায় উদাস হয়ে 500 টাকার একটি নোট বাড়িয়ে দিল, যদিও তার দৃষ্টি মেইন গেটের দিকে। বড় বড় জানালা দিয়ে দেখতে পেল দলবল নিয়ে গাড়িতে উঠে চলে যাচ্ছে সুন্দরপুরের এমপি। লোকটার চোখে মুখে যে অভিব্যক্তি দেখেছে তাতে নিশ্চিত করে বলা যায় মুস্কান জুবেরির সাথে স্থানীয় এমপি সাক্ষাৎকারটি সুখকর কিছু ছিল না। ঝগড়া, মনোমালিন্য, নূরে সফা অনুমান করার চেষ্টা করল। স্যার? তাকিয়ে দেখল ওয়েটার বাকি টাকা নিয়ে ফিরে এসেছে। ভাঙতি টাকাগুলো পকেটে ভরতে যাবে অমনি দেখতে পেল ওই দরজা খুলে বেরিয়ে আসছে সেই রহস্যময় নারী। এই প্রথম কাউকে দেখে তার বয়স আন্দাজ করতে পারল না সফা। সাদা লালের জামদানি শাড়ি, তার উপরে টকটকে লাল রঙের লং কার্ডিগান, চুলগুলো সুন্দর করে খোপা করা, তাতে বেলি ফুলের মালা পেঁচানো, কপালে সিঁদুর রাঙা টিপ, চোখে দুর্দান্তভাবে কাজল দেওয়া হয়েছে। সফা কখনো এভাবে কাজল দিতে দেখেনি কোনো নারীকে। কাজলের ঢংটি তার চোখ দুটোকে দান করেছে অপার্থিব এক ভঙ্গি।
এতক্ষণ ধরে সুস্বাদু খাবারের ঘরে ছিল যারা, তাদেরও ধ্যান ভাঙল। ঘাড় ঘুরিয়ে দেখে নিল চোখ ধাঁধানো রূপ নিয়ে অভিজাত পদক্ষেপে হেঁটে যাচ্ছে এক নারী। সোফার টেবিলের পাশ দিয়ে যাবার সময় হঠাৎ করেই তাকালো সে। বড় জোর 2 সেকেন্ড হবে। তারপর আবার চোখ নামিয়ে সোজা চলে গেল মেন গেটের দিকে। তার দৃষ্টি নিক্ষেপ এবং দৃষ্টি সরিয়ে নেওয়ার মধ্যে অদ্ভুত এক ভঙ্গিমা ছিল। কয়েক মুহূর্ত মন্ত্রতাড়িত হয়ে বসে রইল সোফা। সে নিশ্চিত মহিলা তার দিকে তাকানোর সময় অদ্ভুতভাবে হেসেছিল। সেই হাসি এতটাই ক্ষীণ ছিল যে ওটাকে ঠিক হাসি বললেও ভুল বলা হবে। কেবল ঠোঁটের এক প্রান্তে একটুখানি ঢেউ খেলে যাওয়া। কিন্তু সোফা বুঝতে পারল না এই হাসির মানে কি।